where the mind is without fear and the head is held high, where knowledge is free. So, so far we have seen that Swami, the main character, আমাদের গল্পের যে মূল চরিত্র Swaminathan, he didn't want to go to school, and for not going to school he was cooking up number of excuses. First he said that I have a headache. Then when his mother was convinced with this sort of alibi that he has a headache, his father was not. His father was very strict. বাবা কিন্তু কিছুতেই ভুলল না ওর সেই হেডেকের অজুহাতে, বরং বলল যেতে হবে স্কুলে তোমাকে। Then Swami cooked up another excuse. Father, I can't go so late because our teacher is very angry and he cannot allow anybody who comes late, and he is very angry with the boys, especially who comes late. Now that is something Swami said was something beyond truth. ওর টিচার স্যামুয়েল এত রাগী যে সব সময় বকে, এবং যারা দেরি করে বিশেষ করে তাদেরকে বেশি করে বকে। এতটাই ভুল, এতটাই মিথ্যে এটা, যে যখন বাবা জিজ্ঞেস করছে তাহলে তোমরা প্রিন্সিপালকে বলো না কেন, এটা হেডমাস্টারকে বলো না কেন, স্বামী আর কন্ট্রোল করতে পারলো না। স্বামী ওই বলেছিলাম না, মিথ্যে বললে কন্টিনিউ করতে হয়, কন্টিনিউ করে যেতে হয়, এবং সেই মিথ্যের কোনো লিমিট থাকে না। তখন স্বামী বলছে, বাবা আমরা তো শুনেছি হেডমাস্টার ওকে ভয় পায়। সরি, হেডমাস্টার ওকে ভয় পায়। দ্যাট ইজ সামথিং which clearly showed that Swami was giving mere an excuse, but it resulted heavily on Swami, as his father decided to write a big letter to his headmaster for this particular teacher, and Swami had to take it to school. এইটা Swami কিছুতেই চাইছিল না যে আমার স্কুলের ব্যাপারে বাবা চিঠি লিখবে। একটুখানি খেয়াল করে দেখো, তোমরাও যারা স্কুলে বিভিন্ন বিষয়ে বিভিন্ন অভিমান থাকে, অভিযোগ থাকে, বিশেষ করে কোনো টিচার বকলো, নম্বর কম দিল, কোনো ছাত্রর সঙ্গে বন্ধুর সঙ্গে ঝগড়া হলো, সেক্ষেত্রে বাবা মাকে স্কুলে তোমরা নিয়ে যেতে চাও না সাধারণত। কারণটা একটা খুব আছে, আমি জানি। কারণটা হচ্ছে বাবা মা স্কুলে গেলে তোমাদের আরও কী সব বেরিয়ে পড়বে সেটা তোমরা লুকিয়ে রাখতে চাও। স্কুলের জগৎটা স্কুলে, এটা দোষের কিছু না, এটা আমাদের সময়ও আমরা করতাম। তা এখানে স্বামীর আর কিছু করার নেই। বাবা একটা বড় চিঠি লিখে দিয়েছে এবং বলেছে যে এটা গিয়ে হেডমাস্টার মশাইকে দেবে, আমি লিখেছি যা লেখার। স্বামী তো মিয়ে পড়লো, বাবা হোয়াট হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো বাবা? ইয়েস, প্লেন্টি অফ থিংস।
অনেক কিছু লিখেছি। আরও ভয় পেয়ে গেল স্বামী। ইস, কি বলতে কি বললাম, আর তার ফল কি হলো, কি লিখে দিল। এখন যেটা হচ্ছে, সেই চিঠিটা নিয়ে তো দেরি করে হলেও স্কুলে যেতে হচ্ছে, আর স্কুলে যখন যেতে হচ্ছে তখন স্বামীর হাতে ওই চিঠিটা নিয়ে স্কুলে যাওয়ার সময় স্বামীর কিন্তু ভীষণ একটা বিবেকের দংশন হচ্ছে। কালকে আমি বলেছিলাম না, হিজ কনসেন্স বদার্ড হিম, হিজ কনসেন্স, তার সেন্স অফ গিল্ট, বিবেক, একটা বিবেকের একটা দংশন হচ্ছে। হিজ কোয়ামস অফ কনসেন্স বলি আমরা, কনসেন্স বদার্ড হিম, ডিস্টার্বড হিম। He wasn't at all sure. He wasn't at all sure if his description of Samuel had been accurate. ও নিশ্চিত ছিল না যে স্যামুয়েলের সম্পর্কে ওর যে বিবরণটা সেটা অ্যাকিউরেট ছিল, মানে ঠিক ছিল না, ভুল বলেছে আসলে। ও নিশ্চিত ছিল না স্যামুয়েলের সম্পর্কে ওর বিবরণটা অ্যাকিউরেট ছিল, এটা ঠিক না, বরং ও নিশ্চিত ছিল যে অ্যাকিউরেট ছিলই না, এ বিষয়ে কোনো কনফিউশন নেই ওর। স্টপ, থামব। He felt he had mixed up the real and the imagined. He had mixed up the real and the imagined, যেটা সত্যি এবং যেটা কল্পনা, অর্থাৎ একটা সত্যি, একটা ট্রু, রিয়েলটা হচ্ছে ট্রু, যেটা বাস্তবে হয়েছে, যেটা ইমাজিন সেটা নট ট্রু, এটাও জানে ভালো করে, ও দুটোকে মিশিয়েছে একসঙ্গে। মানে স্যামুয়েল সম্পর্কেও যা বলেছে সেটা ট্রু এবং নট ট্রু, অর্থাৎ ট্রুথ এবং আনট্রুথের সঙ্গে ওটা মিশিয়ে ফেলেছে ইচ্ছে করেই। ও বলতে গিয়ে আর নিজে তাল রাখতে পারেনি। তবুও সে চিঠিটা নিয়ে যাচ্ছে। চিঠিটা নিয়ে যেতে গিয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছে স্কুলে, তখন ওর, যা বলছিলাম, ভীষণ একটা অস্বস্তি হচ্ছে, একটা মনের মধ্যে একটা বিবেকের দংশন হচ্ছে, এটা কি করলাম আমি, এর ফলে কি হবে না হবে, এখন হেডমাস্টারকে চিঠি দেব। সো স্বামী stopped on the roadside to make up his mind about Samuel. While going to school, he could go straight to the school, but at this time, today, Swami's mentality, Swami's mind is not very ready to go to school straight. Rather, as he was suffering from the sense of guilt, as he was suffering from the conscience, he was stopping. থেমে যাচ্ছে, রাস্তা যেতে যেতে থেমে যাচ্ছে, থেমে গেল, থেমে গিয়ে ও ভাবতে শুরু করলো, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল সম্পর্কে একটু ভাবতে শুরু করলো। আমি যা বললাম স্যামুয়েল সম্পর্কটা কি ঠিক? আসলে ঠিক না, ও নিজেও বুঝতে পারছে। And now Samuel was not such a bad man after all. He knew that Samuel was not a bad man after all. Samuel কিন্তু অত খারাপ মানুষ নয়। Personally, he was much more friendly than the other teachers. যদি ব্যক্তিগতভাবে বলতে হয়, পার্সোনালি স্যামুয়েল বরং স্যামুয়েল রাদার মাচ মোর ফ্রেন্ডলি, অন্য টিচারদের থেকে বেশি বন্ধুত্বপূর্ণ, বেশি ফ্রেন্ডলি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্যামুয়েল হ্যাজ আ স্পেশাল রিগার্ড ফর হিম। নাও দিস ইজ আ ওয়ার্ড, রিগার্ড। আমরা সাধারণভাবে রিগার্ড শব্দটাকে রেসপেক্টের সঙ্গে ইউজ করি, যে আই হ্যাভ এ গ্রেট রিগার্ড ফর হিম, আই হ্যাভ এ গ্রেট রেসপেক্ট ফর হিম। একজন টিচারের একজন ছাত্রের সম্পর্কে রিগার্ড থাকবে, এটা খুব ইউজুয়ালি জেনারেলি হয় না। যেটা হয় সেটা হচ্ছে আলাদা অ্যাফেকশন থাকে। এই রিগার্ডটাকে আমরা বরং অ্যাফেকশন অর্থে ইউজ করতে পারি। মানে আমি বলছি না এটা মিনিং, ওয়ার্ড মিনিং, আমি বলছি এখানে রিগার্ড শব্দটা অ্যাফেকশন অর্থে ইউজ হয়েছে। যে স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী ভাবছে, এখনও রাস্তায় যেতে যেতে থেমে গিয়ে, স্কুলে যাওয়ার আগেই থেমে গিয়ে ভাবছে যে না, আমার ওই স্যামুয়েল স্যার কিন্তু আমাকে একটু ভালোই বাসে, আলাদা করে, অন্য টিচারের মতো নয়, একটু বেশি বন্ধুত্বপূর্ণ এবং আমাকেও ভালোবাসে। এবার তো আরও মন খারাপ হচ্ছে।
তারপরেও তাকে নিয়ে এরকম একটা চিঠি লিখেছে বাবা। ওর খুব অস্বস্তি, ভীষণ অস্বস্তি। এই অস্বস্তি থেকে যেটা হচ্ছে, স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। Look, Swami's head was dizzy with confusion. Here is the word dizzy. You will find in your notes, in the particular word dizzy, in your note you will find imbalanced and undecided state of mind. আমরা বলতে পারি যে মাথাটা ঝিমঝিম করছে। বাংলায় আমরা এটা খুব ইউজ করি, এমন একটা চিন্তা মাথায় এলো, মাথাটা ঝিমঝিম করছে, যেন ঠিক বুঝতে পারছি না কি করা উচিত। এটা সবচেয়ে বেশি হয় একটা কনফিউশন থেকে, মানে কি করব, একটা ইনডিসিশন থেকে আমার মাথার মধ্যে মাথাটা ঝিমঝিম করে, ঠিক কী করব বুঝে উঠতে পারি না। হিজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। He couldn't decide if Samuel really deserved the allegations made against him in the letter. Before we proceed further, I would like to point out this particular expression, deserve the allegation. Now, you know, the word allegation. Allegation means a complaint, অভিযোগ। আমরা বলি complain, অভিযোগ বা দোষ, কাউকে দোষারোপ করা, অ্যালিগেশন, ঠিক আছে। কিন্তু এখানে ওয়ার্ড সেন্টেন্সটা কি, ইফ হি ডিজার্ভড দ্য অ্যালিগেশন। না, ডিজার্ভ শব্দটার কোনো পার্টিকুলার বাংলা শব্দ নেই। ডিজার্ভ শব্দটা কি করে বসে আমি একটু ব্যবহারটা শেখাই। হি ডিজার্ভ দ্য অ্যালিগেশন, আমরা এই যে এখানে বলেছে না, ডিজার্ভ দ্য অ্যালিগেশন, যদি বাংলা করি তাহলে পরে তোমরা অনেকটা স্পষ্ট বুঝতে পারবে এই দোষারোপের যোগ্য কিনা। এই দোষারোপ বা এই অভিযোগ, দোষারোপের বা এই অভিযোগের যোগ্য কিনা। যোগ্য, ডিজার্ভটা অনেকটা বলতে পারো যোগ্য, কিন্তু ডিজার্ভ মানেই যোগ্য যদি কেউ বলে তাহলে সেটা ঠিক না। মানে আমি আরেকটা এক্সাম্পল দিই তাহলে স্পষ্ট হবে। যেমন ধরো, হি ডিজার্ভড দ্য ফার্স্ট প্রাইজ, মানে ও এত ভালো করেছে কোনো পরীক্ষায় বা কোনো খেলাতে বা কোনো প্রতিযোগিতায় যে হি ডিজার্ভ দ্য ফার্স্ট প্রাইজ। তার মানে হচ্ছে সে প্রথম পুরস্কার পাওয়ার যোগ্য, সে প্রথম পুরস্কার পাওয়ার যোগ্য। তার মানে এই হচ্ছে ডিজার্ভের ব্যবহার। আই ডোন্ট ডিজার্ভ ইট, আমি এটা পাওয়ার যোগ্য নই। আই ডিজার্ভ ইট, আমি এটা পাওয়ার যোগ্য। হি ডাজন্ট ডিজার্ভ ইট, সে এটা পাওয়ার যোগ্য নয়। হি ডিজার্ভস ইট, সে সেটা পাওয়ার যোগ্য। ক্লিয়ার? এইবারে টেক্সটায় চলে এসো। স্যামুয়েল ওয়াজ নট শিওর ওয়েদার, স্বামী ওয়াজ নট শিওর ওয়েদার স্যামুয়েল ডিজার্ভড all these allegations made against him in the letter. ও ধরেই নিয়েছে চিঠিতে ওর সম্পর্কে অনেক অভিযোগ করা হয়েছে। বাবা যে চিঠিটা দিয়েছে সেখানে অনেকগুলো অভিযোগ করেছে স্যামুয়েল সম্পর্কে। ফলে স্বামী ওয়াজ নট শিওর যে অতগুলো অভিযোগ ওর সম্পর্কে করা ও অতগুলো দোষের যোগ্য কিনা। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, এখন যখন স্কুলে যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে ও মনে করছে, রিকল করছে, ও যখন মনে করার চেষ্টা করছে, রিকল করছে, তখন রিকল মানে হচ্ছে রিকালেকশন, অর্থাৎ স্মৃতি হাতড়ানো, যেখান থেকে আমরা কোনো কিছু মনে করার চেষ্টা করি। রিকালেকশন শব্দটা সেখান থেকে রিকল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মোস্টাচ, হিজ আনশেভেন চিক and yellow coat filled Swaminathan with sorrow. Now this particular sentence describes Samuel's features also. How did Samuel look? একটা thin moustache আছে,
সরু একটা গোঁফ, আনশেভেন, হিজ ডার্ক ফেস, একটু কালো মুখ, হিজ থিন মোস্টেচ, আনশেভেন চিক, মানে গালে দাঁড়িয়ে আছে আনশেভেন, এবং ইয়েলো কোট, একটা ইয়েলো রঙের একটা কোট পরে, সেই স্যামুয়েলের চেহারাটাই চোখের সামনে ভাসছে। এই রকম চেহারাটা যখন চোখের সামনে ভাসছে, মানে যখনই স্যামুয়েলকে মনে করছে স্বামী, তখন এই চেহারাটাই মনে করছে খুব স্বাভাবিকভাবে, কারণ এই চেহারাই তো দেখেছে। আর মনে করলে পরে ওর এই মনে করাটাই ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথন মনটা ভরে দিচ্ছে দুঃখে, সরোতে। ঠিক আছে, হিয়ার এন্ডস ইউনিট 2। আমরা আগেই বলেছিলাম যে ফার্স্ট ইউনিটের পরের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আমরা করব না, আমরা ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট একসঙ্গে শেষ করে এক্সারসাইজে যাব। এবারে আমরা ফিরে যাই ফার্স্ট ইউনিটের কম্প্রিহেনশনের নাম্বার 1 এক্সারসাইজগুলোতে। কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর তোমরা খুব সহজেই পারছো, যেমন লেট আস রিভাইজ। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, উইথ এ শাডার স্বামী রিয়ালাইজড দ্যাট ইট ওয়াজ কোন দিন? 4টে অপশান আছে, ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মানডে। আই এম নট গোয়িং টু টেল ইউ দ্য আনসার, আই এম শিওর ইউ হ্যাভ অলরেডি ডান ইট। সকালটা কোন দিনের সকাল ছিল? ইয়েস, মানডে। সেকেন্ডটা হচ্ছে, when Swami ought to have been in the school prayer hall, just recall, I have told you, ought to, that means should. যখন স্বামীর স্কুল প্রেয়ার হলে থাকার কথা ছিল, হি ওয়াজ লাইং অন দ্য, কোথায় শুয়েছিল? এখানেও 4টে অপশান আছে, বেঞ্চ, টেবল, বেড, ডেস্ক। বেঞ্চ, টেবল, বেড, ডেস্ক। ইয়েস, ইউ হ্যাভ চুজন ইট রাইট, দ্যাট ইজ অন দ্য বেঞ্চ। আমি এটাও বলছি না, তোমরা নিজেরাই পারবে। থার্ড যে অপশানটা মাল্টিপল চয়েসের যেটা আছে, অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ইজ এস্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু আর, স্বামীর মতে স্যামুয়েল বিশেষ করে রেগে যায় তাদের উপরে। কাদের উপরে? হু আর অ্যাবসেন্ট, হু আর লেট, হু আর ইনঅ্যাটেন্টিভ, হু আর আনডিসিপ্লিনড। খুব স্পষ্ট, স্যামুয়েল কাদের উপরে বেশি রাগে? এটা অ্যাকচুয়ালি সত্যি না, ও রাগে না স্যামুয়েল, কিন্তু বাবাকে বলার জন্য ও বলেছিল যে রাগে হচ্ছে কাদের ওপরে? ইয়েস, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড ইউ আর সো লেট। ফাদারকে ও স্পষ্ট করে বলেছিল, হি ইজ অ্যাংরি এস্পেশালি উইথ দোজ হু কাম সো লেট। ফলে হি ইজ এস্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট। ফলে এবিসি প্রথম যে অল্টারনেটিভ যে ফার্স্ট 3টে 1 নম্বরের, সেটা স্পষ্ট হয়ে গেল। আমরা সেকেন্ড নাম্বার 2 থেকে আসছি। টাইম হোয়েন স্বামী কমপ্লেইনড অফ আ হেডেক। টাইম হোয়েন স্বামী কমপ্লেইনড অফ আ হেডেক, ঠিক কোন সময়টায় স্বামী বলেছিল যে ওর হেডেক আছে? You will open your books and first unit you will find in the second paragraph, which has only one sentence. সেকেন্ড প্যারাগ্রাফটা শুরুই হচ্ছে একটা নির্দিষ্ট সময় দিয়ে, যেখানে বলা হচ্ছে স্বামী ওয়েইল্ড, আই হ্যাভ এ হেডেক। টাইমটা কি? ইয়েস, অ্যাট 9 o'clock। ফলে এইখানটায় আমরা আইদার 9 AM লিখতে পারি অথবা 9 o'clock লিখতে পারি। ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনটা ছিল পার্সন। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। ভেরি ইজি। কে বলেছিল স্বামীকে ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল? তোমার এই মাথা ব্যথা ব্যথা আমি শুনবো না। ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল কে বলেছিল? মা না, কে বলেছিল? রাইট, ইউ আর, দ্যাট ইজ হিজ ফাদার। ফলে সেকেন্ড অপশানটাও আমাদের কাছে খুব ক্লিয়ার। থার্ড, নেইম দ্য টিচার। নেইম দ্য টিচার মেনশন বাই স্বামী। একজন টিচারের নামই উল্লেখ করা হয়েছে গোটা গল্পটার মধ্যে। সেই টিচারের নাম কি? ভেরি ইজি,
তোমরা নিজেরা পেয়ে গেছো এতক্ষণে, ফার্স্ট ইউনিটেই পেয়ে গেছো, রাইট? নিজেরাই লিখে ফেলেছো নিশ্চয়ই এতক্ষণে খাতায়। আমি বলেছিলাম বই এবং খাতা একসঙ্গে থাকবে। যদি নিজেরাই লিখে থাকো তাহলে অলরেডি লেখা হয়ে গেছে, যদি না লিখে থাকো তাহলে পরে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে একজনই টিচারের নাম এখানে বলা হয়েছে, স্যামুয়েল। ক্লিয়ার? তাহলে এক্সারসাইজ 1 এবং 2 এই দুটো হয়ে গেল। আমরা যাব নাম্বার 3-তে, ট্রু ফলস। নাম্বার 3, এই ট্রু ফলস এই ব্যাপারটা বলার আগে আমি একটা কথা একটু ক্লিয়ার করে দিতে চাই তোমাদেরকে। অনেকেই একটা ভুল ধারণা নিয়ে থাকে, কারণ তোমাদের এখানে তোমাদের ক্লাস 10-এ যখন ট্রু ফলস তোমরা করবে, যখন কোশ্চেন আসবে, সেখানে শুধু ট্রু ফলস আসে না, সঙ্গে আসে সাপোর্ট দ্য স্টেটমেন্ট। অর্থাৎ জাস্টিফাই করতে হবে তোমাকে কেন এটা ট্রু। টেক্সট থেকে একটা লাইন তুলে দিয়ে বলতে হবে এই কারণে এটা ট্রু। ফর এক্সাম্পল, Swami said that he had a headache. Swami said, আমি পুরো ইয়েটাই না হয় আরেকবার লিখে দিচ্ছি খুব দ্রুত। Swami said that he had a headache. That he had a headache. আগে আমাকে বলো whether it is true or false. Swami said he had a headache. এটা সত্যি না মিথ্যে? মানে স্বামী বলেছিল এটা সত্যি, ওর মাথা ব্যথা আছে, এটা কি সত্যি না মিথ্যে? হ্যাঁ, এটা ক্লিয়ারলি সবাই, এটা তোমরা আশা করি আন্দাজ করতে পারছো, এটা ট্রু। ঠিক, এটা ট্রু লিখলাম, কিন্তু পুরো নম্বর আমি পাবো না, কারণ আমাকে বলা হয়েছে সাপোর্ট ইওর আনসার। সাপোর্ট ইওর আনসার কোটিং ফ্রম দ্য টেক্সট। আমি কোন লাইনটাতে পেয়েছি যে স্বামী বলেছিল স্বামীর হেডেক আছে? টেক্সট খোলো, ফার্স্ট প্যারাগ্রাফের পরে সেকেন্ড প্যারাগ্রাফে, ফার্স্ট লাইন সেকেন্ড প্যারাগ্রাফের পর একটাই লাইন আছে, সেখানে স্বামী ওয়েইল্ড আই হ্যাভ আ হেডেক। এই যে লাইনটা, এইটা লিখতে হবে তোমাদেরকে এটার সঙ্গে। অ্যাট 9 o'clock থেকে পুরো সেন্টেন্সটা লিখতে হবে হেডেক পর্যন্ত। এই পুরো সেন্টেন্সটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তোমাদের জায়গা আছে দেখবে, যে কোনো ট্রু ফলসের পরে একটা বড় জায়গা থাকে, সেটাকে লিখতে হয় ট্রু অর ফলস। সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায় এই সেন্টেন্সটা পুরোটা লিখতে হবে। আমি কিন্তু এখানে ডটস দিয়েছি এইখানে জায়গার অভাব বলে, বা তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য, তাড়াতাড়ি করার জন্যে। তোমরা পুরো সেন্টেন্সটাই লিখবে, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমরা পুরো নম্বরটা পাবে। অর্থাৎ ট্রু ফলসে যে 2 নম্বর থাকে, এটা ট্রু ফলসটা লিখলে টি বা ফলস, তারপরে সাপোর্টিং স্টেটমেন্ট, এটা ঠিক হলে পরে তারপরে 2 নম্বর পাবে। এইখানটা একটা কনফিউশন আছে অনেকের মধ্যে, ভুল ধারণা আছে, সেটা আমি একটু ক্লিয়ার করি। অনেকে ভাবে যে স্যার ট্রু ফলসটা তো ঠিক হয়েছে, টিটা, সাপোর্টিং স্টেটমেন্টটা ভুল হয়েছে, তাহলে আমি কত নম্বর পাবো? তাহলে তুমি 1 নম্বর পাবে। এইটা যদি ঠিক হয় তাহলে তুমি 1 নম্বর পাবে, যদি এটা ভুল হয়। আর যদি এইটা ভুল হয়, অর্থাৎ ট্রু ফলসটা যদি ভুল হয় আর সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক হলো, ধরো তুমি এটাকেই ফলস লিখলে অথচ সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক লিখলে, তাহলে কিন্তু 0। তার মানে ট্রু ফলস, whether it is true or false, you have to make it first correct, তারপরে তোমার অন্য নম্বরের হিসেব করা হবে। সেটা ভুল হলে কোনো প্রশ্নই নেই, আর ওইটা ঠিক হলে পরে পুরো নম্বর পাওয়ার জন্য তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক লিখতে হবে। ক্লিয়ার? এবারে সেকেন্ডটা দেখি আমরা কি আছে। সেকেন্ডটা বলছে স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী বাবার ঘরে শুয়েছিল? একেবারেই না, এটা পরিষ্কার আছে এখানে। স্বামী শুয়েছিল মায়ের কাছে, কারণ স্বামী মাকেই প্রথম রাজি করাতে পেরেছিল যে মাথা ব্যথা আছে, মায়ের কাছে গিয়ে শুয়েছিল, ফলে এটা ট্রু নয়, এটা ফলস। এবং সাপোর্টিং স্টেটমেন্ট যেটা তুমি পাবে এখান থেকে,
যে সাপোর্টিং স্টেটমেন্টটা তোমার এখান থেকে খুঁজে নিতে হবে তোমাকে, সেখানে সেটা হবে এই থার্ড প্যারাগ্রাফ। লুক অ্যাট দ্য থার্ড প্যারাগ্রাফ। শুরু হচ্ছে অ্যাট 9:30 when he ought to have been in school prayer hall, Swami was lying on the bench of mother's room. পুরো সেন্টেন্স যদি নাও লেখো, অন্তত স্বামী থেকে স্বামী ওয়াজ লাইং থেকে মাদার্স রুম এই পর্যন্ত কিন্তু লিখতে হবে। আবারও বলছি, ডোন্ট বি কনফিউজড মাঝখানে ডটসগুলো দেখে। এটা আমি এখনকার সুবিধের জন্য করছি, তোমাদের কিন্তু যেটুকু সেন্টেন্স পুরোটাই লিখতে হবে। ক্লিয়ার? থার্ড, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। স্বামীর মতে হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পেত না। ঠিক। আমরা এই উত্তরটা খোঁজার জন্য ফার্স্ট ইউনিটের একদম শেষ লাইনে চলে যাব। ফার্স্ট ইউনিটের শেষ লাইনে গিয়ে দেখো, সেখানে আছে দে সে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। দ্যাট মিনস স্বামী বিলিভড, if not Swami believed, at least Swami said to convince his father that even the headmaster was afraid of Samuel. So, according to Swami, headmaster was not afraid of Samuel. It is not true. It is false. And supporting statement, very clear. Already I have quoted the last sentence of the first unit. They say, সেন্টেন্সটা শেষ অবধি লিখতে হবে, অ্যাফ্রেড অফ হিম। তাহলে ফার্স্ট ইউনিটের কম্প্রিহেনশনের 1, 2, 3 ক্লিয়ার হলো। যদি কারো কোনো কনফিউশন থাকে, আমি আবারও বলছি, টেক্সটটা খুলে রাখবে, পুরো টেক্সটটা দেখে খাতাটাও খুলে রাখবে পাশে, সেখান থেকে উত্তরগুলো লিখবে। কোনো কনফিউশন হলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করবে, বা আমার আশা করছি আমি কোনো কনফিউশন হবে না। ক্লিয়ার? এবারে আমরা সেকেন্ড ইউনিটের যে কোশ্চেন আনসারগুলো আছে, কম্প্রিহেনশন নাম্বার 4 থেকে শুরু হচ্ছে, সেটা করব। লুক, নাম্বার 4, এগেইন দ্য কম্প্রিহেনশন, এগেইন দ্য চুজিং ফ্রম দ্য অল্টারনেটিভস। এখনই এখানে তাকানোর দরকার নেই, আগে নাম্বার 4টা আমরা দেখব। বইটা খোলো, আমি কোশ্চেনগুলো আবার অল্টারনেটিভগুলো বলছি, নিজেরা খুব সহজে বার করতে পারবে। ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার। হেডমাস্টারকে পাঠাতে চাইল বাবা কি? টেলিগ্রাম, নোটিশ, লেটার, রিপোর্ট? না, SMS পাঠাতে চায়নি, তখনকার দিনে এসব ছিল না। ফলে টেলিগ্রাম, নোটিশ, লেটার আর রিপোর্টের মধ্যে আমাদের চুজ করতে হবে। কোনটা হবে? খুব সহজ, লেটার। ইয়েস, লেটার। সেকেন্ড, while going to school, Swami was bothered by. While going to school, স্কুলে যাওয়ার সময় স্বামী বদার করছিল, স্বামীকে ডিস্টার্ব করছিল কি? প্রথমেই অপশানটা যেটা আছে, সেই ওয়ার্ডটা নিয়ে কিন্তু আমরা অনেকবার ডিসকাস করেছি, কনসেন্স আর সেন্স অফ গিল্ট। হেডেক, টুথেক, ফিভার কোনোটাই নয়, কনসেন্স অর্থাৎ বিবেক। রাইট, ফার্স্ট অপশানটাই হচ্ছে কারেক্ট আনসার। দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, স্যামুয়েলের কোটের রং কি ছিল? স্যামুয়েলের কোটের রং কি ছিল? স্যামুয়েলের ডেসক্রিপশন ইউনিট 2 শেষে স্বামী দিয়েছে। তার থিন মোস্টাচ, আনশেভেন চিকের সঙ্গে ওর কোটটার রং ছিল, ইয়েস, ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো। Yellow is the right answer. Okay? Now, we'll go to number 5. Number 5টা হচ্ছে, this is also from comprehension, but this is you have to complete the answer. You have to write.
in number 4 or in number 1 previously, you just chose the correct alternative, but here you have to write something, a word or two, you have to write to complete the sentence. Father's behavior took an. Father's behavior took an. বাবার আচরণটা হঠাৎ করেই কি নিয়েছিল? Look at the text and find out the particular expression. Unit 2 in the second sentence. Father's behavior took an unexpected turn. An unexpected turn. অর্থাৎ বাবার আচরণটা একটা অস্বাভাবিক মোড় নিয়েছিল। বাবা যেরকম আচরণটা ভেবেছিল স্বামী, তার তুলনায় একটা অস্বাভাবিক মোড় নিয়েছিল। নেক্সট, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং। স্কুলে যাচ্ছিল, কিছু একটা অনুভব করছিল স্কুলে যাওয়ার সময়। কি অনুভব করছিল? জাস্ট go to first, second, third, fourth paragraph. The paragraph begins with, after the conversation, paragraph begins with, Swami went to school feeling that he was the worst boy on the earth. He was the worst boy on earth. Feeling that he was the worst boy on earth. Okay? Now look, nothing you have to write from your memory or imagination, or you don't have to write of your own. Rather, in this number 5, whenever you have to complete a sentence, you have to complete it from the text itself. মানে টেক্সটের থেকেই লাইন নিয়ে তুমি কমপ্লিট করতে পারবে। For example, Swami stopped on the roadside too. Look at the text. Clearly it is said, beginning of a paragraph, Swami stopped on the roadside to make up his mind about Samuel. To make up his mind about Samuel. Clear? So, what I was saying, that you don't have to write of your own. What you have to do, you have to go through the text very intensely. আমি কালকেই বলেছিলাম, খুব মন দিয়ে টেক্সটটা পড়লে পরে, আমি যখন পড়াচ্ছি, বইটা যদি সামনে খোলা থাকে, মন দিয়ে টেক্সটটা পড়লে পরে তুমি প্রত্যেকটা কোশ্চেনের আনসার নিজেরাই লিখতে পারছো। And the same portion of Madhyamik, you are looking for Madhyamik, na? Same portion is very important. Same portion এ যে নম্বরটা অ্যালটেড থাকে, সেটা পুরোপুরি তুমি পাবে শুধুমাত্র টেক্সটটা পড়লে পরে, আর কিচ্ছু পড়তে হবে না। ক্লিয়ার? তোমাকে নিজে থেকে লিখতে হতে পারে যেখানে, সেটা হচ্ছে নেক্সট কোশ্চেনটা যেটা আমি এখন বলবো, সেইটাও কিন্তু লেখাটা একদম টেক্সট থেকেই লেখা যায়। ওকে, নাও about number 6. In your scene portion, what I was telling you, that your scene portion, even in Madhyamik question, in your scene portion you will find, you will have to choose the correct alternative, you will have to complete the sentence, you will have to find out true or false and give the supporting statement, what we have done already. Now you will also have to answer some questions. এখন আমরা সেটাই দেখব যে কি করে আমরা কোশ্চেনের আনসার করব। আমি আবারও বলছি, এই কোশ্চেন আনসার করাটাও কিন্তু নাথিং নিউ। এই কোশ্চেন আনসার করতে গিয়েও তোমরা দেখবে টেক্সট থেকেই তোমরা লিখতে পারছো। Let us see the first question. What is here in number 6? In the first question, where did father put the letter?
হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার? বাবা চিঠিটা কোথায় রেখেছিল? কোথায় রেখেছিল? লেট আস গো থ্রু দ্য টেক্সট। আমরা ইউনিট 2 যদি পড়ি, মানে তোমরা অবশ্যই পড়ছো ইউনিট 2, সেকেন্ড প্যারাগ্রাফ দেখো, শুরুতেই লেখা হচ্ছে, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা একটা বড় চিঠি কম্পোজ করে ফেলেছিল হেডমাস্টারের জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। Very clearly it is said where father put the letter. So we will write this particular answer and this, from this particular sentence. What shall we write? Where did father put the letter? Subject হচ্ছে father, auxiliary verb হচ্ছে did, এবং ভার্বটা হচ্ছে put। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডিড ফাদার পুট হয়েছিল, অক্সিলারি ভার্বটা আগে বসেছিল সাবজেক্টে। আমরা যখন আনসার লিখব তখন ন্যাচারালি আনসারটা হবে আমাদের প্রথমে সাবজেক্ট, কোয়াইট ন্যাচারালি। ফাদার হচ্ছে সাবজেক্ট, ডিড বসানোর দরকার নেই যেহেতু এটা কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়। আমি পুটের পাস্ট টেন্সের ফর্ম অর্থাৎ পুট পুট পুট, থার্ড ফর্মটাও পুট, আর পাস্ট টেন্স তো অবশ্যই পুট। ফাদার পুট দ্য লেটার, দ্য অবজেক্ট, ফাদার পুট দ্য লেটার কোথায়? ইন অ্যান এনভেলপ, ইন অ্যান এনভেলপ, এনভেলপ অ্যান্ড সিলড ইট। একটা জিনিস খেয়াল করো, ইউ হ্যাভ রিটেন নাথিং অফ ইউর ওন। আমরা পুরোটা টেক্সট থেকে খুঁজে পাচ্ছি ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। শুধুমাত্র যদি বলতে পারো সেটা হচ্ছে ওখানে হি ছিল, আমরা তার বদলে ফাদার বসিয়েছি, শুধু এইটুকু পার্থক্য। সো আমি আবারও বলছি, গো থ্রু দ্য টেক্সট, go to between the lines, you will find all the answers. For the second question, what did Swami fail to decide about Samuel? What did Swami fail to decide about Samuel? স্যামুয়েলের সম্পর্কে কি সিদ্ধান্ত, মানে কি ভাবতে পারছিল না, ও কোন সিদ্ধান্তে আসতে পারছিল না, সেখানেও যদি আমি টেক্সটটা দেখি তাহলে আমি এইটা পরিষ্কার এখানে এই আনসারটাও পেয়ে যাব। Swami went to school feeling that he was the worst boy on earth. His conscience bothered him. He wasn't at all sure if his description of Samuel had been accurate. This is something which he could not decide. He was not at all sure. He was not at all sure if his description of Samuel had been accurate. এটা যেমন ঠিক করতে পারছিল না, অলমোস্ট একই রকম আমি আরেকটা মানে এটার উত্তর পাবো, যেটা ডিসাইড করতে পারছিল না কি, লাস্ট প্যারাগ্রাফ শুরু হচ্ছে, Swami's head was dizzy with confusion. The very next line it is said, he could not decide if Samuel really deserved the allegation made against him in the letter. So we have found a better answer here. মানে আমরা যদি এই লাইনটা না থাকতো তাহলে আমরা আগের সেন্টেন্সটা দিতে পারতাম, কিন্তু যখন আমি এই এরকম একটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে হি কুডন্ট ডিসাইড, আমি সেই লাইনটা অ্যাট ইজ ইউজ করতে পারবো, ফলে আমাদের কাছে আনসারটা খুব স্পষ্ট। হি কুড নট ডিসাইড, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড, আবার আমি বলছি হি দিয়ে আমি সেন্টেন্স শুরু করব না আনসার, আমি স্বামী দিয়েই আনসারটা স্টার্ট করব। Swami could not decide if Samuel really deserved the allegation, allegations
এই দোষারোপগুলো সত্যি সত্যি পাওয়ার যোগ্য কিনা, মেড এগেনস্ট হিম, মেড এগেনস্ট হিম। ক্লিয়ার? ইন দ্য লেটার এটা দিতেও পারো, নাও দিতে পারো। সো you have found again the answer we have not written by our own. You don't have to write of your own. You just go to the text and you will find the answer. Third question, last question in group number 6. How did Samuel look? How did Samuel look? একটা কনফিউশন আগে ক্লিয়ার করে নিই, তারপরে উত্তরটা দিই। অনেকেরই মধ্যে এটা আছে, লুক শব্দটা শুনলে পরেই অর্থ করে, লুক মানে তাকানো, লুক অ্যাট দ্য স্কাই, লুক অ্যাট দ্য স্টার, লুক অ্যাট দ্য বয়, আকাশের দিকে তাকাও, ছেলের দিকে তাকাও ইত্যাদি। কিন্তু এই ভুলটা কখনো করো না, লুক মানে কখনোই তাকানো নয়, লুক অ্যাট হলে পরে সেটা তাকানো হয়। আর শুধু লুক মানে হচ্ছে রাদার বলতে পারো দেখানো, কেমন দেখতে ছিল। হাউ ডিড স্যামুয়েল লুক? স্যামুয়েল দেখতে কেমন ছিল? এই আনসার খোঁজার জন্য খুব বেশি দূর যেতে হবে না। আমরা আজকে যে ইউনিটটা শেষ করলাম, সেকেন্ড ইউনিটের শেষে একদম শেষ লাইনে আনসার, দ্য আনসার ইজ ভেরি মাচ ক্লিয়ার। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের গায়ের রং, মুখটা ছিল কালো। হিজ থিন মস্টাচ, আসলে গল্পটা না যে প্রেক্ষাপটে লেখা হয়েছে, আমি তো এখনো লেখকের কথা কিছু বলিনি, একদম শেষ করে বলবো, তখন বুঝতে পারবে এটা কোন অঞ্চলের গল্প। তাহলে পরে এই চেহারাগুলো খুব আনকমন কিছু নয়। ডার্ক ফেস, থিন মস্টাচ, পাতলা গোফ, আনশেভেন চিক, অর্থাৎ যে চিকের দাড়িগুলো কাটা নেই, আমার মতো অনেকটা বলতে পারো। আনশেভেন চিক, যে গালের দাড়িগুলো কাটা হয় না। অ্যান্ড ইয়েলো কোট, এই চেহারাটার ডেসক্রিপশন কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি এখানে। স্বামীর এই চেহারার ডেসক্রিপশন, স্যামুয়েলের এই চেহারার ডেসক্রিপশন স্বামী আমাদেরকে দিয়ে দিয়েছে। ফলে আমরা যখন আনসার লিখব, উই ওন্ট হ্যাভ টু ফাইন্ড এনিথিং ফ্রম আউটসাইড। হাউ ডিড স্যামুয়েল লুক? স্যামুয়েল লুকড, রাদার এখানে লুক আমরা ভার্বটা ইউজই করব না, লুক ভার্বটা ইউজ না করেও কাজ লেখা যায়। স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, থিন মস্টাচ, unshaven cheek, and আচ্ছা এইটা তো ওর দেখতে কেমনের প্রশ্ন নেই, ইয়েলো কোটটা তো কেমন দেখতে তার মধ্যে পড়ে না, না, ফলে আমরা দেবই না, ওটা থাক। স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, থিন মস্টাচ, অ্যান্ড এখানেই অ্যান্ডটা দিয়ে দিই, অ্যান্ড আনশেভেন চিক, গল্প শেষ। যদি আমরা এরপরে যদি বেশি কিছু লিখতে চাও, তাহলে আমরা বলতে পারি হি ওর ইয়েলো কোট। আমরা এটা ইন অ্যাডিশন লিখতে পারি, হি ইউজ টু ওয়্যার ইয়েলো কোট। এটা ইন অ্যাডিশন লিখতেও পারি, নাও লিখতে পারি, শুধু প্রথমটুকু দিলে পরেই আনসারটা কমপ্লিট হবে। সো উই হ্যাভ কমপ্লিটেড দ্য এক্সারসাইজ 1 অ্যান্ড এক্সারসাইজ 2, দ্যাট ইজ ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2 এর আমরা সবগুলো এক্সারসাইজ শেষ করলাম। আমরা ইউনিট 3তে যাওয়ার আগে আমরা একটু রিভাইজ করে নেব। হ্যাঁ, পুরো লেসনটা প্রথম থেকে শেষ অবধি একবার বিটুইন দ্য লাইন্স টেক্সটটা পড়বে, পড়ে তারপরে এই আনসারগুলো, এই কোশ্চেন আনসারগুলো আরেকবার রিভাইজ করে নেবে। We have completed the exercise of Unit 1 and Unit 2. I hope that you have already done it. Before I preached it, before I
showed it how to answer the questions. You have already done by yourselves. Now, let us put a test for ourselves. Okay? এমন হতে পারে যে কোশ্চেন তোমরা যেগুলো বইয়ের মধ্যে পেলে আমরা তার বাইরে কিছু কোশ্চেন আমি ধরো দিচ্ছি আজকে, দেখা যাক সেটা পারা যায় কি না। এগুলোর আনসার আমি বলবো না, কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো, নিজের এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো, তাহলে বুঝতে পারবে যে যেভাবে স্কুলে মানে বইয়ের কোশ্চেন যেভাবে এসছে, কম্প্রিহেনশন মানে কি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তাই না? কম্প্রিহেন্ড করা, বুঝে উত্তর লেখা। তোমাকে নিজে থেকে কিছু লিখতে হবে না, টেক্সট থেকে লিখতে হবে। তা আমরা যেই কোশ্চেনগুলো করলাম এতক্ষণ ধরে, সেরকমই কোশ্চেন আমি আরও কিছু দিচ্ছি, দেখা যাক তো সেটা পারা যায় কি না। যেমন ধরো তোমাকে একটা সেন্টেন্স কমপ্লিট করতে হবে, যেটা আমরা কমপ্লিট দ্য সেন্টেন্স করেছি। ইন কম্প্যারিজন উইথ আদার টিচার্স স্যামুয়েল ওয়াজ। ইন কম্প্যারিজন মানে তুলনায়, অন্য টিচারদের তুলনায় স্যামুয়েল ওয়াজ কেমন ছিল? স্যামুয়েল অন্যদের তুলনায় স্যামুয়েল কেমন ছিল? নিজেরা একটু লেখো তো, খুঁজে পেয়ে যাবে ঠিক টেক্সটের মধ্যে যে স্যামুয়েল অন্যদের তুলনায় কেমন ছিল। ইউনিট 2-তে একটুখানি মন দিয়ে দেখলে পরেই পেয়ে যাবে, খুব ক্লিয়ারলি বলা আছে, আমি বলছি না, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। সেকেন্ড কোশ্চেন, Swami felt that Samuel was not a bad man because স্বামীর মনে হয়েছিল স্যামুয়েল খুব খারাপ নয়। স্যামুয়েল খুব একটা খারাপ নয়, কেন? কেন মনে হয়েছিল এটা? স্বামী felt that Samuel was not a bad man because this is also will be this answer of this question will also be found very clearly in unit 2, যে কেন স্যামুয়েল খুব খারাপ ছিল না স্বামীর মতে, সেটা পরিষ্কার বলা আছে। হ্যাঁ, তোমাদেরকেই খুঁজে বার করতে হবে, তোমরাই লিখবে এটা, দেখবে কোনো অসুবিধা হবে না। আমরা পড়িয়েছি এটা, ইনফ্যাক্ট এই কোশ্চেনের কাছাকাছি উত্তর আমরা লিখেওছি। তা এইটা গেল কমপ্লিট দ্য সেন্টেন্স। আমি এবার একটা কোশ্চেন দেব, যে কোশ্চেনটার আনসার নিজেকে লিখতে হবে, এবং আবারও বলছি, আনসার লেখার সময় নিজেকে বিরাট কিছু করতে হবে তা নয়, টেক্সট থেকেই হবে আনসারটা লেখা যাবে। When Swami stopped on the road side, স্বামী যখন রাস্তার ধারে থামলো, থেমেছিল বলেছিলাম না একটু আগে, যে ও যেতে যেতে খুব কনফিডেন্টলি ও স্কুলে চলে যেতে পারেনি, থেমেছিল। When Swami stopped on the road side, what feelings did arise in him about Samuel? কি অনুভূতি ওর স্যামুয়েল সম্পর্কে হয়েছিল? স্যামুয়েল সম্পর্কে ওর কোন অনুভূতিটা হয়েছিল? কি ভেবেছিল স্যামুয়েল সম্পর্কে? এতক্ষণ ধরে যে আনসারগুলো তোমরা কমপ্লিটিং দ্য সেন্টেন্সের মধ্যে করেছো, বা অপশনাল মাল্টিপল চয়েসের মধ্যে বেছেছো, সেরকমই একটা আনসার সেখানেই আছে। এটা নিয়ে বহু আলোচনা আমরা করেছি, একটু আগেও করলাম, তোমাদের বইয়ের কোশ্চেনের আনসারের মধ্যেও এটা ছিল। ফলে তোমাদেরকে আলাদা করে খুঁজে বার করতে হবে না, নিজের একটু চেষ্টা করো, যেখানে লেখা থাকবে, যেখানে তোমাকে লিখতে হবে যে স্যামুয়েল সম্পর্কে কি অনুভূতি ওর মধ্যে এসেছিল। ঠিক আছে? এইটা করতে পারলে তোমরা বুঝবে যে ইউনিট 2 অবধি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তবুও যদি কোনো কারণে কোনো কনফিউশন হয়, সরাসরি আমাকে ফোন করতে পারো, আমি নাম্বার দিয়ে দিয়েছি, বা অন্য যে কোনোভাবে যোগাযোগ করতে পারো। ইউটিউবে যদি দেওয়া হয় ইউটিউবে কোশ্চেন করতে পারো। ঠিক আছে? আমরা ইউনিট 3 এরপরে শুরু করব।